Dhaka Bank never came to newspaper within a bad news. সো যেটা খেলাপিরি হয়ে গেছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। আমাদের প্রথম অ্যাসেস করা উচিত এই দুর্বল ব্যাংকগুলার ক্ষতটা কত গভীর, কত বড়। আমি আপনাকে বলবো ডলারের অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে চাকরি শুরু করেন, সেখান থেকে ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক হয়ে এখন ঢাকা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা। তো এই যে আপনার দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ার, এ সম্পর্কে একটু শুনতে চাই, অভিজ্ঞতা সম্পর্কে শুনতে চাই। আমি বেসিক্যালি ফাইন্যান্স গ্র্যাজুয়েট, ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স থেকে পাশ করেছি। সো ইউজুয়ালি তখন সেই ইফ ইট গো ব্যাক টু দোজ 95 তখন কমার্স গ্র্যাজুয়েটদের সবারই ড্রিম জব হচ্ছে ব্যাংকের চাকরি। আর আমার জন্য জিনিসটা ইভেন মোর বিকজ মাই ব্রাদার ইজ টু ওয়ার্ক উইথ আমেরিকান এক্সপ্রেস। যদি বলেন যে ব্যাংকে আসার কি ব্যাংকের আগ্রহটা ওখান থেকে শুরু, যে অ্যান্ড সেই তৎক্ষণাৎ সেই সময় আমেরিকান এক্সপ্রেস ব্যাংক ওয়াজ one of the top 2 foreign banks ছিল বাংলাদেশে তখন। And I was lucky to get enroller or get a chance in American Express Bank because আমার কাছে দীর্ঘ 27 বছরের চাকরি জীবনে যদি বলেন এখন আপনাকে যে দ্য বেস্ট অর্গানাইজেশন ওয়ার্ক ফর আমেরিকান এক্সপ্রেস। আমেরিকান এক্সপ্রেস যখন বন্ধ হয়েছে 2005 সালে and we were taken over by Standard Chartered Bank. সো তখন এই যখন যায় তখন I was a country head of global market and FMS of আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। সেই সময় আমার ওই রোল থেকে আমার কাছে মনে হয়েছে যে 10 বছর আই ওয়ার্ক উইথ ফরেন ব্যাংকস, আই হ্যাভ সিন ইট, সো দ্যাট ওয়াজ টাইম ফর মি টু এক্সপ্লোর হাউ দ্য প্রাইভেট ব্যাংক অপারেটস। লাইক তখন আমাকে তখন ইস্টার্ন ব্যাংকের এমডি ছিল মাহমুদ সাত্তার অফার্ড মি টু জয়েন ইস্টার্ন ব্যাংক। সো আমি তখন 2005 সালের শেষের দিকে, ইফ আই এম নট রং, আই জয়েন ইস্টার্ন ব্যাংক। Eastern Bank I was there for 1.5 years because তখন ইস্টার্ন ব্যাংক মাহমুদ সাত্তার জয়েন করে ওই একটা ডিস্ট্রেসড প্রাইভেট ব্যাংকে রিস্ট্রাকচার করে ভালো একটা ব্যাংক নেওয়ার কাজে। সো আমিও আই ওয়াজ ইন্টারেস্টেড ইন দ্যাট জব এবং ওই কাজটাতে এত ইন্টারেস্ট গ্রো করেছে বিগত পরবর্তী 17 বছর আই স্পেন্ড মাই টাইম ইন দ্যাট এরিয়া। দ্যাট ইস্টার্ন ব্যাংকে কাটানোর পরে 2007 সালের পরে we got an offer from Citibank. আচ্ছা, যদি ঢাকা ব্যাংকের কথা বলি, দেশে এখন সরকারি বেসরকারি খাত মিলিয়ে প্রায় 61টি ব্যাংক রয়েছে। তাহলে ঢাকা ব্যাংকে গ্রাহকের কাছে যেহেতু এত অপশন আছে, এত চয়েস আছে, তো গ্রাহক আপনাদের আলাদা করবে কিভাবে? আপনারা কেন তাদের থেকে আলাদা? Dhaka Bank never came to newspaper within a bad news. This is a very strong point. It never had any negative publicity, negative news on the market. So Dhaka Bank is a slow, steady growing bank. আমাদের সারা বাংলাদেশে 150টার মতো ফুটপ্রিন্টস আছে বিভিন্ন জায়গায়। আমাদের কর্পোরেট ব্যাংকটা স্ট্রং, আমাদের লোকবল। ঢাকা ব্যাংক সেকেন্ড জেনারেশন ব্যাংকের মধ্যে ফার্স্ট সাইডের একটা ব্যাংক যারা আপনার খুব স্টেডিলি গত 30 ইয়ার্স ব্যবসা করে আসছে। এবং আমাদের কিন্তু অনেক প্রোডাক্টসই আছে লোকজন, যেমন আমাদের ডিজিটাল লোন বলে, উই হ্যাভ দ্যাট। আমাদের একটা ভেরি রোবাস্ট অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম আছে। উই ডু হ্যাভ আ ডিজিটাল ডিপোজিট স্কিম উইথ বিকাশ। আমাদের ক্রেডিট কার্ডটা অনেকগুলো কো ব্র্যান্ডেড কার্ড আছে যেগুলো দে আর ভেরি গুড ইন দ্য স্পেসিফিক ব্র্যান্ডেড সেগমেন্ট। আচ্ছা, আমরা জানি ব্যাংক খাতে এখন তারল্য সংকট চলছে। এর মধ্যেও গত অক্টোবর ঢাকা ব্যাংক বেশ কিছু দুর্বল ব্যাংককে তহবিল সহায়তা দিয়েছে। নিঃসন্দেহে এটা একটি ব্যাংকের শক্তিশালী অবস্থান জানান দেয়। এই যে এত প্রতিকূলতা, এর মধ্যেও যে এই শক্তি, এই অর্জন কিভাবে সম্ভব? প্রথম আমাদের গ্রাহকদের আস্থা আমাদের উপরে, দ্বিতীয়ত আমাদের বোর্ড এবং আমাদের ম্যানেজমেন্ট। উই হ্যাভ ভেরি স্ট্রং অ্যান্ড কেপেবল ম্যানেজমেন্ট অ্যান্ড ভেরি সাপোর্টিভ বোর্ড, যেখানে গভর্নেন্স প্র্যাকটিস করা হয় এবং আমাদের বোর্ড আমাদের ম্যানেজমেন্টকে রাইটলি গাইড করে। আচ্ছা, 2022 সালের মাঝামাঝি সময় থেকে দেশে কিছুটা ডলার সংকট চলছে। আইএমএফ এর শর্ত মেনে কিছুটা বাজার ভিত্তিক করা হচ্ছে ডলার দর নির্ধারণ পদ্ধতি। তারপরও কি ডলার দর ঠিক করা বা ডলার সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব হয়েছে কিনা বলে আপনি মনে করেন? আমি আপনাকে বলবো ডলারের অবস্থা আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের বর্তমানে রেমিটেন্সের ধারা অনেক বেড়েছে।
এবং আমার বিশ্বাস যে আমাদের যে পরিমাণ বাংলাদেশি বিদেশে কাজ করে, আমাদের ডলারের ইনওয়ার্ড রেমিটেন্স প্রবাহ আরও বেশি হওয়া প্রয়োজন, আরও বেশি হবে ইনশাল্লাহ সামনে। আচ্ছা, ব্যাংক খাতের অন্যতম প্রধান সমস্যা হচ্ছে উচ্চ খেলাপি ঋণ। আর সরকার পরিবর্তনের পর এই বিষয়গুলো মানে আসল চিত্র সামনে আসা শুরু করেছে। এই যে এই সমস্যাটা সমাধানের জন্য আপনার মতামত কি? মানে আপনার কি করা উচিত বলে আপনি মনে করেন? প্রথম কথা, আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর গভর্নেন্সটা আনতে হবে। দেখেন, যে এনপিএল হয়েছে, আমি আপনি সেটা তো অস্বীকার করার উপায় নেই। এখন আমাকে সেই সত্যটাকে ম্যানেজ করতে হবে। প্রত্যেকটা প্রবলেমের দুটো অ্যাপ্রোচ থাকে। ওয়ান অ্যাপ্রোচ, হাউ ইউ ক্যান স্টপ দ্য রিয়ালিটি উইচ ইজ অ্যাজ অফ রাইট নাও, এবং এই যাতে ঘটনা সামনে যাতে না ঘটে তার জন্য কী করবেন। সো যেটা খেলাপি ঋণ হয়ে গেছে সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। সমস্ত ক্ষেত্রে রেগুলেটরি রিফর্ম বলেন, কোম্পানি একটা রিফর্ম বলবেন, আপনার কোথায় কোন ব্যাংক কীভাবে পরিচালিত হবে, সরকার এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নেন্স, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা কাজ করার ক্ষেত্রে আনতে হবে। আচ্ছা, এমনিতেই ব্যাংক ঋণে এখন বেশ উচ্চ সুদ, এর মধ্যে ব্যাংক খাতে আমানত প্রবৃদ্ধিও কম হচ্ছে। তো স্বাভাবিকভাবে ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতাও কমে গেছে। দেশের কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে কি করা উচিত বলে আপনি মনে করেন? কর্মসংস্থান বাড়ানোর জন্য তো ইনভেস্টমেন্ট অপরিহার্য। এখন দেখেন, ইনভেস্টমেন্ট আমরা এই কনটেক্সটে দেখছি যে লোন গ্রোথ ইজ লো। সেটা কারণ হতে পারে একটা, যে আমরা তো রাজনৈতিক একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে এখন আমাদের কোনো ভিজিবিলিটি নেই যে ইলেকশন কবে হবে, রাজনীতি, এটা তো একটা ইন্টারিম গভর্নমেন্ট। ধরেন, কেউই কিন্তু একটা টেম্পোরারি এনভায়রনমেন্টে কাজ করতে চায় না। যদি আমরা বলছি যে এখনকার সরকার একটা তত্ত্বাবধায়ক সরকার, এর একটা ইলেকশন দিয়ে যাবে, unless and until I get a visibility on when the election will take place and how the election will operate, who will do it, how participatory that election will be, এই সমস্ত কিছু কিন্তু দিবে আমাদের ভবিষ্যতের গভর্নমেন্টটা কেমনে হবে। টিল দ্যাট মোমেন্ট I get a visibility of a stable elected government, ইনভেস্টমেন্টের ব্যাপারে লোকজনের আগ্রহ নাই, বিকজ এখানে কি ইনভেস্ট করবে না। ইনভেস্টমেন্ট না হলে আপনার জব ক্রিয়েশন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ইনফ্লেশন ইজ ভেরি হাই। একটু আগে ম্যানেজমেন্টের কথা বলছিলেন, ব্যবস্থাপনার কথা বলছিলেন। এই ব্যবস্থাপনার দুর্বলতার কারণে কিছু ব্যাংক দুর্বল হয়ে পড়ছে। আর এই কিছু ব্যাংকের জন্য আবার সামগ্রিক ব্যাংক খাতে একটা সংকট দেখা দিয়েছে। এই দুর্বল ব্যাংকগুলোর ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের প্রথম অ্যাসেস করা উচিত এই দুর্বল ব্যাংকগুলার ক্ষতটা কত গভীর, কত বড়, এন্ড সেই ক্ষতর বিচারে আমাদের এদের একটা রেমিডিয়াল প্ল্যান নেওয়া উচিত। এখন আমি যেহেতু বলছি, আমাদের দেশে যদি কোনো ব্যাংক, আমাদেরকে এমন কোনো কাজ করা উচিত হবে না যেখানে ডিপোজিটাররা ইম্প্যাক্টেড হবে। আপনি বলতে পারেন একটা কথা যে ডিপোজিটাররা তো ব্যাংক দেখে নেয় না, অফকোর্স তারা ভুল করেছে। আমি আপনার থ্রুতে আমি এই 5ই আগস্টের পরে আমি বারবার এই কথা বলেছি বিভিন্ন জায়গায়, যে ডিপোজিটারের ব্যাংকে কোথায় টাকা রাখবেন সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। সারা পৃথিবীতে ব্যাংকের ক্রেডিট রেটিংয়ের সাথে তার ডিপোজিটের রেট লিঙ্কড। তার মানে যে রেটিং ব্যাংকের ক্রেডিট যত ভালো, তার ডিপোজিট রেট তত কম। বিকজ আপনি একটা ভালো ব্যাংকে যাচ্ছেন যেখানে আপনার ক্যাপিটাল সুরক্ষিত। আমাদের ডিপোজিটেরও এই কাজটা করা উচিত। কোন ব্যাংকে টাকা রাখবে সেই ব্যাপারে সচেতন হওয়া উচিত। ইন্টারেস্ট রেট দেখে না, ব্যাংকের মূল ভিত্তি দেখে, স্টেবিলিটি দেখে, ম্যানেজমেন্ট দেখে টাকা রাখা উচিত। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে ঢাকা ব্যাংকের আগামী পরিকল্পনা কি, ভবিষ্যৎ সম্পর্কে কি ভাবছেন? দেখেন, ঢাকা ব্যাংক সোফার ইজ ভেরি নাইসলি পয়েজড, স্টেবল একটা ব্যাংক। বাংলাদেশের অধিকাংশ ব্যাংকের মধ্যেই বেশিরভাগ ডিপোজিট কর্পোরেট হেভি, অ্যাসেটও কর্পোরেট, রাইট? বাট আপনি যদি বাংলাদেশের বর্তমান চিত্রের দিকে তাকান এবং বর্তমান ডেমোগ্রাফি বলেন, বিজনেস বলেন, there are so many other businesses are coming up which are very promising and which are risk averse. আমি আমার ব্যালেন্স শিটটার মধ্যে রিস্কটাকে ম্যানেজ করতে হবে ফার্স্টে। সো আমার যেটা প্রথম পরিকল্পনা, আমাদের ব্যালেন্স শিটটাকে আরও ডাইভার্সিফাই করতে হবে। কীভাবে করব? আমি কর্পোরেট হেভি থেকে আমি ক্ষুদ্র ঋণ, মিডিয়াম সাইজের ঋণ, রিটেল ঋণ, কার্ডে, এগ্রিতে এবং ডিজিটাল ফাইন্যান্স থেকে
আমার আগামী দিনের মনোযোগ থাকবে। আপনারা পেপার পত্রিকায় প্রায় লেখেন যে ব্যাংকের আমরা অনেক প্রফিট করি। আমাদের প্রফিট করতে হয়, কেন করতে হয় বলি আপনাকে। ব্যাংক গ্রো করার জন্য, ব্যাংক ইজ এ মোস্ট ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আমাকে গ্রোথ করার জন্য আই নিড টু ইনজেক্ট capital. Business and profit is the only way that I can create capital, I can reinvest and I can grow my balance sheet. So ইনকাম করাটা দোষের কিছু না, ব্যবসা বাড়ানোর জন্যই এবং ব্যাংকটাকে আরও শক্তিশালী করার জন্যই আপনি ইনকাম করা উচিত, বিকজ দ্যাট অ্যাডস টু ইউর ক্যাপিটাল, দ্যাটস ইউর ভেরি ওয়াইড অ্যান্ড স্ট্রং ক্যাপিটাল বেস। শেখ মোহাম্মদ মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ আজকে সমকালের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।